আগের এপিসোডে আমরা দেখেছিলাম ক্রিপ্টো কয়েনের দাম যতই বাড়তে থাকে ততই তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ বড় কাজ যত বড় হবে ঝুড়ি তত তাড়াতাড়ি আসবে। তাই যখন আমেরিকান অফিসাররা দেখে তাদের ক্রিপ্টো কয়েনের দাম আকাশ ও রকেটের মতো ধীরে ধীরে বাড়ছে, সেটা কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন তাদের একটু সন্দেহ হয়। তারা ভাবতে শুরু করে এটা 2022 সালে লুনা কয়েনের মতো একটা বিপর্যয় হবে না তো। এই জন্য আমেরিকান অফিসাররা ক্যাবিন আর ডুহাইনকে একটা মিটিং এর জন্য ডাকে, যাতে এই ব্যাপারটা ভালো করে তদন্ত করা যায়। এখন যখন তাদের এই কয়েনের নিয়ে নানা প্রশ্ন করা হয়, ক্যাবিন একজন বিনিয়োগকারী ছিল, সে খুব সুন্দরভাবে আর নর্মালি উত্তর দিচ্ছিল। কিন্তু দাহিওনের কাছে জিজ্ঞাসা করা হয় এত টাকা কোথা থেকে পেলেন। তখন দাহিওন তার আবেগ সামলাতে না পেরে আর আমেরিকানদের কাছে কোরিয়ান ভাষায় অনেক কিছু বলে ফেলেন, নানা রকম ভাবে তাদের গালমন্দ করে। আর এই কারণে শুধু আমেরিকানরাই না, কোরিয়ান সরকারও পর্যন্ত এই কয়েনের পিছনে পড়ে যায়। অর্থাৎ এখন তারা এই কয়েন নিয়ে সন্দেহ করতে শুরু করে আর তাদের বিরুদ্ধে নানা ধরনের তদন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দাহিওনকে বারবার তদন্তের জন্য ডাকা হয়, কারণ এই ব্যাপারটা তাদের সবার কাছে এখনো অদ্ভুত লাগছিল যে মাত্র 3 বছরে মম্মি কয়েন নাম্বার 5 ক্রিপ্টোকারেন্সির মধ্যে চলে আসে, যা প্রায় অসম্ভবের মতো ছিল। তাছাড়া হয়তো সরকাররা দাহিওনের কয়েনটা এত নজর দিত না যদি দাহিওন মানুষের মতো উন্মাদ না হতো। আসলে দাহিওন মম্মি কয়েন এমনভাবে প্রচার করেছিল আর মানুষদের এমন একটা উন্মাদ দেখিয়েছিল যে মানুষরা তাদের ঘর, জমি, এমনকি ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করে মম্মি কয়েন কিনতে শুরু করছিল। আসলে মানুষরা পাগলের মতো সবকিছু বিক্রি করছিল, সেই জায়গায় টাকা ইনভেস্ট করছিল, যার কোনো আর্থিক ভিত্তি ছিল না। আর যখন দাহিওনের কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হয়, দাহিওন সরাসরি সবকিছু অস্বীকার করে। কারণ দাহিওন বলছিল যে কখনো কাউকে এই কয়েনে ইনভেস্ট করতে বাধ্য করিনি, কিন্তু হয়তো সে ভুলে গিয়েছিল যে ইউটিউবে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে কয়েনে ইনভেস্ট করার জন্য অনুপ্রেরণা দিয়েছিল, কারণ সে সবাইকে একটা স্বপ্ন বিক্রি করতে চেয়েছিল। আর এসব কারণে মানুষ পাগলের মতো সবকিছু বিক্রি করে কয়েন কিনতে বাধ্য ছিল। আর এইসব ঘটনার মাঝখানে হঠাৎ একদিন দাহিওনের হানের সঙ্গে দেখা হয়, কিন্তু এখন পর্যন্ত দাহিওন নিজেকে হানের থেকে অনেক ভালো মনে করত। তাই সে হানকে পরামর্শ দিয়েছিল কিছু ভালো কিছু শিখতে। কিন্তু হান এই কথাগুলো শুনে খুব অপমানিত বোধ করল, কারণ দাহিওন একদমই ভুলে গিয়েছিল তারা একসঙ্গে কি কষ্টের সময় পার করেছে আর কত সাফল্য অর্জন করেছে। তাই হান খুব রেগে গিয়ে বলল, যদি তুমি তোমার মায়ের সম্মান রক্ষা করতে না পারো তাহলে অন্য কারোর প্রতি কিভাবে সম্মান দেখাবে। আসলে আমরা জানতে পারি একদিন হান যখন দাহিওনের অফিসে গেল, তখন সে তার ডেস্কে মায়ের সম্পর্কিত কিছু কাগজপত্র দেখতে পায়। সেখান থেকে সে জানতে পারে যে দাহিওন ধনী পরিবারের ছেলে নয়, বরং খুবই দারিদ্র পরিবারের ছেলে। তার মা একটি নার্সিং হোমে নার্স হিসেবে কাজ করতেন। তাই দাহিওন এসব কথা সবার কাছ থেকে লুকাতে চাইত, আর সে তার মাকে সমাজের সামনে স্বীকার করতে চায়নি। সে নিজের দারিদ্র হওয়া মেনে নিতে চায়নি। সে সবার সামনে একটা ভুয়া জীবন দেখাচ্ছিল। যেহেতু তার মা নার্সিং হোমে নার্স হিসেবে কাজ করতেন, সে তার মায়ের সঙ্গে সম্পর্ক কমিয়ে দিয়েছিল, অর্থাৎ তার মায়ের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না তার। তাই হান দাহিওনের স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মমি কয়েন দিয়ে তুমি যত টাকা আয় করো না কেন, এসব কিছু তোমার মায়ের ছাড়া কখনো সম্ভব হতো না। আর একদিন দাহিওনের মা যখন স্টোররুমটা পরিষ্কার করছিল, তখন সে একটা বক্সে কিছু পুরানো ছবি পেল। সব ছবিতে দাহিওনের নিজের মুখ কেটে ফেলা ছিল, সেখানে শুধু দাহিওনের মা আর তার বাবার ছবি ছিল। এগুলো দেখে সে অনেক কষ্ট পেল, এই জন্য সে কাঁদতে শুরু করে। আসলে দাহিওন অনুভব করছিল যে সে যা করছিল সবই ঠিক ছিল, এখানে কোনো ভুল ছিল না, কারণ সে চাইলে তার পরিচয় লুকিয়ে রাখতে পারত, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু এটা সে ভুলে যাচ্ছিল যে সে ধীরে ধীরে তার পরিচয় হারাচ্ছে। তারপরে একদিন দাহিওন তার পুরনো অফিসে গেল, সেখানে গিয়ে দেখলো তার আর হানের পুরনো ছবিগুলো এখনো ঝুলছে। আসলে সেখানে দেখতে পেল তারা দুজন একসাথে কেমন ছিল, কিভাবে সংগ্রামের মধ্যে তারা সাফল্য অর্জন করেছিল। এসব দেখে সে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। আর তারপর সে পুরনো ফাইল দেখলো আর ওরা পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করলো। কিন্তু হঠাৎ ওর সাথে সেখানে একটা ইন্টারনালে দেখা হলো। ওকে দেখে সে নিজের প্রথম ইন্টার্নশিপের কথা মনে পড়ে গেল। ওই ইন্টার্ন ওকে খাওয়ার জন্য কিছু দিল, তারপর জিজ্ঞাসা করলো তার সাফল্যের মূল রহস্য কি। কিন্তু দাহিওন কোনো উত্তর দিল না। তারপর ওর প্রজেক্টটা দেখে জিজ্ঞাসা করলো মমি কয়েন ঢোকার সঠিক সময় কখন। যদিও দাহিওন এটাও কিছু বলতে চাইছিল না, কিন্তু এই ছেলেটা খুবই আগ্রহ ছিল। তাই শেষে দাহিওন ওকে একটা পরামর্শ দিল। ও বলল সবার আগে মমি কয়েন সব বিক্রি করে ফেলার জন্য। তারপর ধীরে ধীরে দাহিওনের সবকিছু খারাপ হতে শুরু করলো, কারণ মমির মূল্য ধীরে ধীরে কমতে লাগলো। দাহিওন এসব দেখে খুব কষ্ট পেল, কিন্তু পুরোপুরি ভেঙে পড়েনি, কারণ সে মনে করতো এখন পর্যন্ত সবকিছু তারই নিয়ন্ত্রণে আছে, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তারপরও চেষ্টা করলে যে কোনোভাবে মমি কয়েনকে বাঁচাতে পারবে। তাই সে যে কোনোভাবে মমি কয়েন বন্ধ করতে চাইছিল না। কিন্তু অন্যদিকে কেবিন চাইছিল তাড়াতাড়ি মমি কয়েন বন্ধ করে ব্যবসাটা এখানে শেষ করে চলে যেতে, কিন্তু দাহিওন একদমই রাজি ছিল না। তাই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আসলে কেবিন একজন বিনিয়োগকারী ছিল, সে চাইতো না তার টাকা এভাবে জলে চলে যাক, কিন্তু দাহিওন একদমই শুনতে যাচ্ছিল না। এখন দাহিওন দেখছে তাদের মমি কয়েনের দাম ধীরে ধীরে নিচে নামছে, যদিও এই নিয়ে একটু মন খারাপ করছিল।
যখন জানতে পারলো কেভিন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তখন সে অনেক বেশি রেগে গেল। আসলে ক্রিপ্টোকারেন্সি জগতে রেগে গিয়ে ধমকানো মানে হলো যখন কোনো বিনিয়োগকারী দেখে তার প্রজেক্টে খারাপ অবস্থায় আছে, তখন সে সবকিছু একসাথে বিক্রি করে ফেলে চলে আসে, অর্থাৎ সে সব টাকা তুলে নিয়ে চলে যায়। তাই ক্রিপ্টোর দাম হঠাৎ শূন্য চলে যায়। এতে খুচরা বিনিয়োগকারী বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। আর ঠিক এভাবেই কেভিন প্ল্যান করেছিল সব বিনিয়োগকারীর টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার। এখন এটা শুনে দায়ন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আর সে প্রতিবাদ করা শুরু করে। কেভিন স্পষ্ট বলল যে কোম্পানিটা তার, আর দায়ন কোনো কথায় পাত্তা দেয় না। এই কথা শুনে দায়ন বুঝে গেল কেভিন শুরু থেকে তাকে ব্যবহার করার চেষ্টা করছিল, কারণ তার একটা সাদা সুস্পষ্ট জনপ্রিয় মুখ ছিল। সেই ইমেজটাই কাজে লাগিয়ে কেভিন সবাইকে এখানে নিয়ে এসেছে আর এখন সব টাকা নিয়ে পালানোর প্ল্যান করছে। আর এইসব দেখে দায়নের স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে যায়, অর্থাৎ আকাশ ছোঁয়ার যে তার স্বপ্ন ছিল সেটা এক ঝটকায় ভেঙে পড়ল। তারপর এই পুরো বিপত্তির দায় একদমই দায়নের উপর চাপানো হয়েছিল, কারণ কেভিন কোনোভাবেই দায় নিতে যায়নি। তারা বলছিল আমি শুধু একটা প্যাসিভ ইনভেস্টর, দায়নের আইডিতে ইনভেস্ট করেছি, তাই আমি দায় কেন নেব, সবকিছু দাহিনের কারণে হয়েছে। তারপর মমি কয়েনের দাম 90% কমে গেল, মানে পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তাই অনেক ছোট ছোট বিনিয়োগকারীরা সব টাকা উধাও হয়ে গেল। তারা পাগলের মতো আচরণ করতে শুরু করলো। আর দাহিনের মমি কয়েন কোনোভাবেই সামলানোর মতো অবস্থায় ছিল না, কারণ সেটা পুরোপুরি ধ্বংসের এক ধাপে ছিল। আর এখন কুডেন অনেকে এই বিপর্যয়ের কারণে ক্ষতি সহ্য করছে। সবাই পাগলের মতো হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কয়েকজন বিক্রেতা আত্মহত্যা করেছে, কারণ তারা তাদের সব সম্পদ বিক্রি করে মমি কয়েন বিনিয়োগ করেছিল। এখন মমি কয়েন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা খুব রেগে গিয়েছিল এবং অফিসে এসে তাদের টাকা ফেরত চাওয়া শুরু করেছিল। আর এইসবের মাঝে হঠাৎ একদিন হান এই খবরটা দেখল। সে পুরোপুরি কঠিন হয়ে গেল, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে এই মমি কয়েন সবকিছু একদম ধ্বংস হয়ে গিয়েছিল। আর দাহিয়ানের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছিল। একদিন যখন দাহিয়ান হঠাৎ বসে একা ভাবছিল, তখন সে বুঝতে পারলো যে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের দায়িত্ব তারই, কারণ সে এতটাই লোভে চোখ আটকে গিয়েছিল যে অহংকারে পুজো দিতে শুরু করেছিল। সে তার চারপাশে সবাইকে দূরে ঠেলে দিয়েছিল আর এতটাই পাগল হয়ে গিয়েছিল যে শুধু টাকা ছুঁই করতে শুরু করেছিল, মানে সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিল। এরপর কয়েক মাস লুকিয়ে লুকিয়ে কাটায়, কারণ সে ভয় পেত পুলিশ আবার তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। কিন্তু লুকিয়ে থাকার পরেও একদিন পুলিশ তার শেষমেশ ধরে ফেলেন, আর সব প্রমাণ থাকায় জজ তাকে 150 বছরের কারাদণ্ড দেয়। তারপর একদিন হঠাৎ তার আইনজীবী তার কাছে আসে। সে তার স্কুলের সেই প্রতিবন্ধী ছেলেটার ব্যাপারে জানতে চায়, কিন্তু তখনই দায়ন তার আইনজীবী থেকে একটা চাঞ্চল্যকর তথ্য পায়। সে জানালো যে ছেলেটার কথা সে জিজ্ঞাসা করেছিল আসলে ছেলেটা কখনোই প্রতিবন্ধী ছিল না, বরং সে স্কলারশিপ পেতে ভিড় করে প্রতিবন্ধী ভান করেছিল। এরা শুনে দায়ন সম্পূর্ণ কঠোর হয়ে গেল। আর এমন এক চমকপ্রদ মুহূর্ত নিয়ে আমাদের এই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো পরবর্তী নতুন একটা মুভি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।